তো হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? অনেকদিন পর আবার তোমাদের সাথে চলে এলাম। তো আজকে বিশ্বকর্মা পুজো। সবাইকে বিশ্বকর্মা পুজোর প্রীতি অ্যান্ড শুভেচ্ছা আমার তরফ থেকে। তো আমি ফার্মাকো বেঙ্গলি সায়ন্তন চ্যানেলে তোমাদেরকে আবার আমন্ত্রণ জানাই। আমরা এর আগে বেশ কয়েকদিন আগে, হ্যাঁ অবশ্যই অনেকের কমপ্লেন আছে, স্যার আপনি এত দেরি করে করে ভিডিও দেন। অ্যাকচুয়ালি সত্যিকার বলতে কি, বিভিন্ন কাজে ব্যস্ত থাকা হয়, নিজের পড়াশোনা এবং অন্যান্য বিভিন্ন পড়ানোর কাজে ব্যস্ত থাকা হয়। তো তার ফলে না অনেক সময় কি হয়, একদম কন্টিনিউয়াস প্রসেসে হয় না। বাট আমি চেষ্টা করছি মাঝে মাঝে যখন ফাঁক ফোকর পাই তখন তোমাদেরকে একটু সাহায্য করতে চলে আসি। তো আজকেই সুন্দর একটা রাত্রে অনেকে হয়তো পুজো দেখতে বেরিয়েছো বা অনেকে হয়তো ব্যস্ত আছো, বাট তবুও তাদের জন্য কিন্তু আমি আগে থেকে আগাম আমন্ত্রণ আমাদের এই চ্যানেলের জন্য বা আজকের এই লেকচার ক্লাসে বেসিক্যালি আমরা আলোচনা করব মানে হিস্টামিন, অ্যান্টি হিস্টামিনিক ড্রাগ, এবং এই অ্যান্টি হিস্টামিনিক ড্রাগস প্রধানত আমাদের H1 ব্লকার এজেন্টস। আমরা আলোচনা করব। সো H1 ব্লকার্স নিয়ে আমরা আলোচনা করব। So what is H1 blockers? Now those agents which block the H1 subtype of histaminergic receptor. তাহলে হিস্টামিনের রিসেপ্টর আমরা কটা পড়েছিলাম? হিস্টামিনের রিসেপ্টর প্রধানত আমরা তিনটে পড়েছিলাম, বা প্রধানত চারটা বলো। একটা হচ্ছে H1, একটা হচ্ছে H2, একটা হচ্ছে H3, একটা হচ্ছে H4। তো আজকে আমরা প্রধানত H1 ব্লকার্স এবং তার সাথে আমরা H3 নিয়েও আমরা কিছু কথা বলবো। সো চলো আজকে আর বেশি দেরি না করে আমরা একটু দেখি। ধরো সাপোজ এই হচ্ছে আমি, ধরে নাও এবারে আমার নাকের কাছে একটা পারফিউম, দিস ইজ দ্য পারফিউম বটল। সো পারফিউম বটল, এই পারফিউম বটলে আমরা কি করলাম? স্প্রে করলে কিছু কেমিক্যাল আমার নাকের মধ্যে ঢুকলো, ইয়েস অর নো? সো যদি এই কেমিক্যাল গুলোর প্রতি আমার বডি প্রিভিয়াসলি সেন্সিটাইজড হয়ে থাকে, যদি এই কেমিক্যাল গুলোর প্রতি আমার বডি প্রিভিয়াসলি সেন্সিটাইজড হয়ে থাকে, তখন একটা ইমিউন রিয়াকশন শুরু হবে। ধরে নাও এই কেমিক্যাল মলিকিউল গুলো আমরা এখানে অ্যান্টিজেন রূপে আমরা ডিনোট করছি। এই অ্যান্টিজেন গুলো যখন আমাদের এই নাকে এবং নাকের পাশে, ধরো এই হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট, নাক থেকে এলো, দেন ধরে নাও আমি জাস্ট সিম্পল ডায়াগ্রাম, দিস ইজ দ্য, ধরো এইটা ল্যারিংসে ট্র্যাকিয়া আলটিমেটলি ব্রঙ্কাসে ভাগ হয়েছে, ব্রঙ্কাসে ভাগ হয়ে বিভিন্ন ভাবে আলটিমেটলি বিভিন্ন সাব ডিভিশনের মাধ্যমে কোথায় ঢুকেছে? লাংসে ঢুকেছে। সো আমার নাকের সামনে আমি একটা পারফিউমকে স্প্রে করলাম, এবং এই পারফিউম বেসিক্যালি কেমিক্যাল সাবস্টেন্স। এই কেমিক্যাল সাবস্টেন্স গুলো যখন নাকের মাধ্যমে এই রেসপিরেটরি ট্র্যাক্টে ঢুকছে, তখন এই কেমিক্যাল সাবস্টেন্স গুলো প্রতি একটা ইমিউন রিয়াকশন তৈরি হচ্ছে। সেই ইমিউন রিয়াকশনের ফলে আমাদের এখানে কিছু স্পেশাল টাইপ অফ অ্যান্টিবডি তৈরি হচ্ছে। সেই অ্যান্টিবডি তৈরি হচ্ছে। সেই অ্যান্টিবডি গুলোকে আমরা বলছি ইমিউনোগ্লোবিন ই, IgE। যদি আমার বডি প্রিভিয়াসলি সেন্সিটাইজড হয়ে থাকে এই কেমিক্যাল গুলোর প্রতি, সবসময় হবে না, অনেকের বডি কিন্তু প্রিভিয়াসলি সেন্সিটাইজড নয়, তার মানে মেমোরি সেল তৈরি হয়নি, বাট যদি আমার বডি এই কেমিক্যাল গুলোর প্রতি প্রিভিয়াসলি সেন্সিটাইজড হয়ে থাকে, তাহলে খুব র্যাপিডলি আমাদের
বডিতে এই কেমিক্যাল ঢোকার ফলে, নাকের মধ্যে কেমিক্যাল ঢোকার ফলে লোকালি আমাদের কিন্তু কিছু ইমিউন বা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন তৈরি হয়, এবং এই হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনের ফলে সেক্ষেত্রে সেখানে ইমিউনোগ্লোবিন ই এবং সাথে কিছু কমপ্লিমেন্টস গুলো আসে। এই কেমিক্যাল গুলোকে অপশনাইজেশন করে আইজি এর সঙ্গে যুক্ত করে। দেখো এই কেমিক্যাল কি করছে, আইজি এর সাথে যুক্ত হচ্ছে। আইজি এর সাথে যুক্ত হচ্ছে, তাহলে আইজি কমপ্লিমেন্ট বা কমপ্লিমেন্টারি সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে বিভিন্ন কমপ্লিমেন্টস এর মাধ্যমে আইজিই প্রডিউসড হয় প্লাজমা সেল থেকে, এবং আইজিইর সাথে কে যুক্ত হচ্ছে, এই অ্যান্টিজেনিক কেমিক্যাল। এই কেমিক্যাল যে পয়েন্ট আমরা আগের দিন বলেছিলাম, কেমিক্যাল যে পয়েন্টের মাধ্যমে অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হচ্ছে সেই পয়েন্টটাকে আমরা বলছি এপিটাপ। সেই পয়েন্টটাকে আমরা কি বলছি, এপিটাপ। এবং যে পয়েন্টে অ্যান্টিজেনটা অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হচ্ছে তাকে আমরা বলছি প্যারাটপ। তাকে আমরা বলছি প্যারাটপ। সো এপিটপ অ্যান্ড প্যারাটপের সঙ্গে যখন যুক্ত হলো তখন এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হচ্ছে। সো এই তাহলে কমপ্লেক্সটা কি, এই কমপ্লেক্সটাকে আমরা বলছি অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স। এই কমপ্লেক্সটা কি, এই কমপ্লেক্সটা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স। অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স। তাহলে দেখো এই হচ্ছে একটা অ্যান্টিজেন, এই অ্যান্টিজেন এর পার্টিকুলার দুটো পা অ্যান্টিবডির, এই হচ্ছে অ্যান্টিবডি। একটু দাঁড়াও, কাজ করছি। না এখন নয়, তুমি খেয়ে নাও, পরে খাবো। আচ্ছা, এটা হচ্ছে অ্যান্টিজেন আর এটা হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিজেন যেই বডিতে ঢুকলো তখন অ্যান্টিবডি প্রডিউসড হলো, এবং অ্যান্টিবডি প্রডিউসড হয়ে তার এই হাত দিয়ে, তার এই হাত দিয়ে কাকে ধরেছে, তার এই হাত দিয়ে কাকে ধরেছে, অ্যান্টিজেনের পাকে ধরেছে। তাহলে অ্যান্টিজেন আমি স্প্রে করলাম, তাহলে স্প্রে করলে কি হচ্ছে, অ্যান্টিজেন আমার নাকের মধ্যে ঢুকেছে। অ্যান্টিজেন যেই আমার নাকের মধ্যে ঢুকেছে, কেমিক্যাল মলিকুল বা এটা পোলেন হতে পারে বা যে কোনো কেমিক্যাল একটা স্প্রে হতে পারে, তো যখন ঢুকেছে তখন এই অ্যান্টিজেনকে কে ধরে নিয়েছে, অ্যান্টিবডি ধরে নিয়েছে। অ্যান্টিবডি কোথা থেকে তৈরি হয়েছে না, যখনই আমি কেমিক্যাল স্টিমুলেশন বা অ্যান্টিজেনিক স্টিমুলেশন দিচ্ছি বডি অটোমেটিক্যালি অ্যান্টিবডি তৈরি করবে। বাট অ্যান্টিবডি কিন্তু বেসিক্যালি প্লাজমা সেল থেকে ইমিউনোগ্লোবিন তৈরি হয়, এবং ইমিউনোগ্লোবিন প্রধানত যে সমস্ত ইমিউনোগ্লোবিন হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন বা অ্যালার্জিক রিয়াকশন ঘটায় সেগুলো প্রধানত টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। সেই ধরনের রিয়াকশনকে আমরা বলে থাকি টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। এই টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনের ফলে অ্যান্টিজেন যখন বডিতে ঢুকে তখন এই টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনের ফলে আমাদের কমপ্লিমেন্টারি সিস্টেম অ্যাক্টিভেট হয়, এবং কমপ্লিমেন্টারি সিস্টেম তোমার অপশনাইজেশন মানে অপশন দেওয়া, একে
অপশন মানে একে কি করছে, চিনতে সাহায্য করছে। অপশনে আমরা কি করি, অপশনকে আমরা বেসিক্যালি একটা মাল্টিপল চয়েসের অনেকগুলো অপশন আছে, আমি কিন্তু প্রপারলি চিনে টিক চিহ্ন দিই। তাহলে এই চিনতে সাহায্য করছে কিন্তু কমপ্লিমেন্টারি সিস্টেম, এবং এই কমপ্লিমেন্টারি সিস্টেম একে চিনে ফেললে আইজিই কিন্তু একে অটোমেটিক্যালি কিন্তু ক্যাপচার করে ফেলে। কিভাবে ক্যাপচার করে ফেলে না, অ্যান্টিজেনের কিছু স্পেসিফিক রিজিয়ন আছে, যে রিজিয়নকে আমরা বলে থাকি এপিটাপ রিজিয়ন, সেই রিজিয়নের সঙ্গে অ্যান্টিবডির কিছু স্পেসিফিক রিজিয়ন, অ্যান্টিজেনের এখানে পা, এখানে অ্যান্টিবডির হাত, তাহলে অ্যান্টিজেনের পায়ের সঙ্গে হাতের একটা সংযোগ হয়, এই হাতকে আমরা বলি প্যারাটপ রিজিয়ন। তাহলে এপিটপ এবং প্যারাটপের মধ্যে একটা ইন্টারাকশন হয়ে সে কিন্তু অ্যান্টিজেনকে কিন্তু ক্যাপচার করলো। এবার অ্যান্টিজেন অ্যান্টিবডি যখন ক্যাপচার করলো তখন এখানে কি তৈরি হলো, তখন এখানে তৈরি হলো অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হয়েছে। ক্লিয়ার? তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স যখনই তৈরি হলো তখন এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স এইবারে কি হয়েছে না, এই অ্যান্টিবডির নিচের দিকেও কি রয়েছে, পা রয়েছে। এবারে এ এসে একটা পার্টিকুলার ফুট স্টেপ বা পাদানিতে পা রাখলো, পার্টিকুলার ফুট স্টেপ বা পাদানিতে পা রাখলো, ফুট স্টেপ বা পাদানিতে পা রাখলো। দেখো পাদানিতে পা রেখেছে, পাদানিতে পা রেখেছে। ক্লিয়ার? এই পাদানিটা কার সাথে যুক্ত আছে, এই পাদানিটা মাস্ট সেলের সাথে যুক্ত আছে। কার সাথে যুক্ত আছে? মাস্ট সেলের সাথে যুক্ত আছে। কার সাথে যুক্ত আছে? মাস্ট সেলের সাথে যুক্ত আছে। এবং এই পাদানির একটা স্পেশাল টাইপ অফ নাম আছে, এই স্পেশাল টাইপ অফ নাম হচ্ছে, আচ্ছা, এই পায়ের অ্যান্টিজেনের যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হওয়ার পর অ্যান্টিবডির যে পা, এই পাটাকে আমরা বলি এফসি রিজিয়ন বা এফসি, এটা এপসাইলন, এটা আইজিইর কেমন স্ট্রাকচার হয়, এপসাইলন টাইপের স্ট্রাকচার হয়। তো এফসিই রিজিয়ন এই পাটাকে আমরা বলতে পারি, আর এই পাদানিটাকে আমরা বলতে পারি এপসাইলন রিসেপ্টর। ধরো সাপোজ আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে একটা বাস চলে গেল এবং বাসের এক্সস্ট পাইপ দিয়ে একটা ধোঁয়া আমার হঠাৎ করে নাকের মধ্যে মুখের মধ্যে ঢুকে গেল। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার রয়েছে। এই ধোঁয়ার মধ্যে কেমিক্যাল পার্টিকেলস আছে, ডাস্ট পার্টিকেলস আছে, বিভিন্ন জীবাণু রয়েছে। তো তারা আমার নাকের মধ্যে যখন ঢুকলো, দে আর অল ফরেন বডিজ, এবং হয়তো মানে প্রিভিয়াসলি কোনো এক সময় এই ডাস্ট পার্টিকেল বা সেম ধরনের কেমিক্যাল আমাদের বডিতে ঢুকেছিল, তার ফলে কি হয়েছিল, তার ফলে কিন্তু আমাদের বডি কিন্তু তাদেরকে আগে থেকে চিনে রেখেছে যে তারা কিন্তু বহিরাগত। তো যখন এই বহিরাগতরা আমাদের বডিতে ঢুকে যাচ্ছে তখনই কি হচ্ছে না, তখনই আমাদের বডিতে একটা ইমিউনোজেনিক রিয়াকশন তৈরি হচ্ছে। ইমিউনোজেনিক রিয়াকশন তার মানে ইমিউনিটি ডেভেলপ করছে, এবং সেই ধরনের ইমিউনিটি আমাদের একটা স্পেশাল টাইপ অফ ইমিউনিটি, যারা কিন্তু অ্যাগ্রেসিভ রূপে ডেভেলপ করে, দিয়ে কিন্তু আমাদের কিছু সিমটমস তৈরি করে, তাকে আমরা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন বলে থাকি। যেমন তুমি ডিম খেলে তোমার কিছু হলো না, বাট আমি ডিম খাওয়ার পর সেই ডিমের যে প্রোটিন অংশ, সেই প্রোটিন অংশের বিরুদ্ধে একটা কিন্তু অ্যাগ্রেসিভ ইমিউনিটি জেনারেট হয়েছে। তার ফলে আমার চুলকানি হচ্ছে, আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমার চোখ দিয়ে জল পড়ছে, আমার জিভ ফুলে যাচ্ছে, আমার নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, আমার চারদিকে লাল লাল চাকা চাকা দাগ বেরিয়ে যাচ্ছে, ইচিং হচ্ছে, মাথা ঘুরছে, ব্লাড প্রেসার ফল করছে, এবং পাশাপাশি আমার হয়তো লুজ মোশন শুরু হতে পারে, ট্যাকিকার্ডিয়া শুরু হতে পারে, ফ্লাশিং হতে পারে, তো অনেক রকম রিয়াকশন। সো এই ধরনের রিয়াকশন এক প্রকার মশা মারতে কামান দাগা। তার মানে একটা সামান্যতম ডিম সবার ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না, বাট আমার ক্ষেত্রে কিন্তু একটা প্রধান একটা মানে একটা ভয়ানক একটা রিয়াকশন তৈরি হয়ে কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু অসুবিধা হচ্ছে। ঠিক সিমিলার এখানে আমি একটা পারফিউম ব্যবহার করার সময়
আমার হঠাৎ করে নাকে কিন্তু ঢুকে গেছে। যখনই নাকে ঢুকেছে তখন সেই অ্যান্টিজেনিক সাবস্টেন্সের বিরুদ্ধে মশা মারতে কামান দাগার মতো হঠাৎ করে কিন্তু আমাদের এই ইমিউনোগ্লোবিন ই তৈরি হয়েছে। এই ইমিউনোগ্লোবিন ই এসে অ্যান্টিজেনকে কি করেছে, খপ করে ধরে ফেলেছে। তার মানে অ্যান্টিজেনের একটা রিজিয়ন পা, ইমিউনোগ্লোবিনের হাত দিয়ে অ্যান্টিজেনের পাকে ধরে ফেলেছে। এই অ্যান্টিজেন আসছে, আমি ইমিউনোগ্লোবিন এই খপ করে ধরে ফেলেছি। ক্লিয়ার? সো খপ করে ধরে ফেলেছে। যেই খপ করে ধরে ফেলেছে তাহলে একটা জোট তৈরি হয়েছে। জোটটাকে আমরা কি বলছি? অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স। এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স যেই তৈরি হয়েছে, কে লক্ষ্য রাখছে? মাস্ট সেল লক্ষ্য রাখছে। মাস্ট সেলের কি আছে? কিছু পাদানি রয়েছে। তখন অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স কি করছে না, মাস্ট সেলের উপর, পাদানির উপর এসে ল্যান্ড করেছে। এক্স্যাক্টলি দেখো, অ্যান্টিজেন ঘুরছে, অ্যান্টিজেন ঘুরছে, অ্যান্টিজেন ঘুরছে। দিস ইজ দ্য অ্যান্টিজেন, অ্যান্টিজেন, অ্যান্টিজেন। আমার হাতটা হচ্ছে অ্যান্টিবডি। আমার হাতটা কি করছি, আমি কি করছি, ধরে ফেললাম। ধরে ফেলে আস্তে 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 করে নামলাম। নেমে কি করছি, একটা জায়গায় এসে ল্যান্ড করছি। ধরে ফেললাম, ধরে ফেলে আস্তে 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 করে নামলাম, এসে কি করছি, একটা জায়গায় ল্যান্ড করছি। কার উপর ল্যান্ড করছি? মাস্ট সেলের একটা স্পেশাল টাইপ অফ রিজিয়ন রয়েছে, যাকে আমরা এফসি এপসাইলন রিজিয়ন বা রিসেপ্টর বলে থাকি। সেই রিজিয়নের উপর ল্যান্ড করছি। তাহলে ল্যান্ড করতে হলে আমার পা দিয়ে তো ল্যান্ড করতে হবে। আমি নিশ্চয়ই পিঠ দিয়ে ল্যান্ড করবো না, আমি নিশ্চয়ই সাইড দিয়ে ল্যান্ড করবো না, তাহলে পা দিয়ে ল্যান্ড করতে হবে। তাহলে পা দিয়ে এখানে ল্যান্ড করেছে, তাহলে পাটাকে বলা হচ্ছে এফসি এপসাইলন রিজিয়ন, আর এই রিসেপ্টরকে বলা হচ্ছে এফসি এপসাইলন রিসেপ্টর। এইটুকু ক্লিয়ার হয়েছে কি হয়নি? এইটুকু ক্লিয়ার হয়েছে কি হয়নি? আরেকবার বলতে হবে। দেখো, শোনো শোনো, চোখ বন্ধ করো, একদম চোখ বন্ধ করো। জাস্ট বল ছুঁড়েছি, বল ছুঁড়েছি, বল ছুঁড়েছি, বল ছুঁড়েছি। বলগুলো অ্যান্টিজেন। আমি আস্তে 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 করে আমি কি করছি, ক্যাচ ধরেছি। ক্যাচ ধরে আমি একটা জায়গায় এসে রেস্ট করে চুপটি করে নামছি, দিয়ে দাঁড়িয়ে আছি। বল এসেছে, এ ক্যাচ ধরেছে, দিয়ে আস্তে আস্তে করে তার নির্দিষ্ট জায়গায় এসে দাঁড়িয়ে গেছে। জায়গাটা কোনটা? এফসি এপসাইলন রিসেপ্টর। কোথায় আছে? মাস্ট সেল, বেসোফিল, এগুলোতে রয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এইবারে কি হয়েছে, আগের দিন বলেছিলাম মাস্ট সেলে অটোমেটিক্যালি কে আছে না, মাস্ট সেলে অটোমেটিক্যালি কে আছে? হিস্টামিন আছে। হিস্টামিন অলরেডি এখানে তৈরি হয়েছে। হিস্টামিন কার সঙ্গে যুক্ত থাকে? হেপারিনের সঙ্গে। কার সঙ্গে যুক্ত থাকে? হেপারিনের সঙ্গে। কেন বলেছিলাম? তাহলে এটা হিস্টামিন আর এটা হেপারিন। কারণ হিস্টামিন হচ্ছে বেসিক সাবস্টেন্স। তাহলে বেস সবসময় বা অ্যালকালাইন সাবস্টেন্স সবসময় কার সঙ্গে যুক্ত হতে চায়? অ্যাসিডিক সাবস্টেন্সের সঙ্গে যুক্ত হতে। তাহলে অ্যাসিডিক যদি হয় তাহলে তোমার হিস্টামিন হচ্ছে বেসিক আর হেপারিন হচ্ছে অ্যাসিডিক। তার মানে বেসিক্যালি অ্যাসিড এবং বেসের সঙ্গে একটা সুন্দরভাবে কনজুগেশন হবে। কনজুগেশন হয়ে কিন্তু মাস্ট সেলের মধ্যে, ভেসিকলের মধ্যে আছে। এইবারে যখন পার্টিকুলার স্টিমুলেশন হলো, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স যখন তৈরি হলো, তখন এখান থেকে কি হলো না, এখান থেকে হিস্টামিন কিন্তু রিলিজ হলো। মাস্ট সেল থেকে কি রিলিজ হলো? বেসোফিল থেকেও সেম হিস্টামিন রিলিজ হলো। তাহলে আলটিমেটলি আমার এইখানে যে মাস্ট সেল রয়েছে, এই পুরো এরিয়া, এই মাস্ট সেল থেকে কি রিলিজ হলো? হিস্টামিন রিলিজ হলো। ক্লিয়ার? হিস্টামিন একটি কি, একটা হচ্ছে অটোকয়েট। হিস্টামিন কি? হিস্টামিন হচ্ছে একটা অটোকয়েট। দেখা যাচ্ছে এখানে, এক মিনিট। ইয়েস, হিস্টামিন হচ্ছে একটা অটোকয়েট। অটো মানে হচ্ছে সেলফ, অটো মানে হচ্ছে সেলফ, আর কয়েট কথাটা এসছে কিওর থেকে। কিওর মানে হচ্ছে কোনো কাজ করা। তাহলে নিজে নিজে কিছু কাজ করতে পারে। তার মানে নিজে যদি কিছু কাজ করতে পারে, তার মানে লোকালি সে নিজে কিছু কাজ করতে পারে। তার মানে হিস্টামিন এক্স্যাক্টলি একটা লোকাল হরমোনের মতো কাজ করে।
লোকাল হরমোন কি করে? হরমোনের বেসিক্যালি 3 ধরনের অ্যাক্টিভিটি রয়েছে। একটা হচ্ছে অটোক্রিন অ্যাক্টিভিটি, একটা হচ্ছে প্যারাক্রিন অ্যাক্টিভিটি, আর একটা হচ্ছে এন্ডোক্রিন অ্যাক্টিভিটি। সো অটোক্রিন মানে কোনো হরমোনাল সাবস্ট্যান্স যখন নিজে যে সেল থেকে রিলিজ হচ্ছে, যে সেল থেকে হরমোনাল সাবস্ট্যান্স রিলিজ হচ্ছে, সেই সেলের উপর যখন কাজ করছে। যখন কোনো হরমোনাল সাবস্ট্যান্স, ধরো এইটা হচ্ছে হরমোন রিলিজিং সেল, এই হরমোন রিলিজিং সেল থেকে হরমোন রিলিজ হচ্ছে, বাট এই হরমোনটা এই সেলের উপরই কাজ করছে, দ্যাট ইজ কল অটোক্রিন ম্যানার। প্যারাক্রিন ম্যানার বলতে যখন কোনো হরমোনাল সাবস্ট্যান্স কোনো সেল থেকে রিলিজ হয়ে তার পার্শ্ববর্তী সেলগুলোর উপর কাজ করে, তখন তাকে বলা হচ্ছে প্যারাক্রিন ম্যানার। আর এন্ডোক্রিন মানে হচ্ছে রক্তের মাধ্যমে গিয়ে দূরবর্তী কোনো তোমার টার্গেট সেলের উপর কাজ করে। তাহলে অটোক্রিন মানে হচ্ছে নিজের সেলটাই টার্গেট হয়েছে, প্যারাক্রিন মানে যে সেল থেকে রিলিজ হয়েছে পাশাপাশি সেলগুলো টার্গেট হয়েছে, আর এন্ডোক্রিন মানে দূরবর্তী সেলগুলো টার্গেট হয়েছে। ক্লিয়ার? ওকে, তার মানে তার মানে কি হয়েছে না, হিস্টামিন যখন রিলিজ হচ্ছে, হিস্টামিন প্রধানত অটোক্রিন এবং প্যারাক্রিন ম্যানারে কাজ করে। তো হিস্টামিন এখানে রিলিজ হওয়ার পর, ভালো করে এখানে দেখো, হিস্টামিন রিলিজ হওয়ার পর এই ন্যাজাল মিউকাস মেমব্রেনে, এছাড়া তোমার ব্রঙ্কিওলার মাসেল, এছাড়া এখানে যে ব্লাড ভেসেল রয়েছে, এই সব জায়গায় কিছু পার্টিকুলার হিস্টামিনের রিসেপ্টর রয়েছে স্পেসিফিক, এবং সেই রিসেপ্টর গুলো তাদেরকে আমরা নাম দিলাম H1 টাইপ অফ রিসেপ্টর, H1 রিসেপ্টর। তো H1 রিসেপ্টর বেসিক্যালি স্পেশাল টাইপ অফ স্পেসিফিক হিস্টামিন রিসেপ্টর, যাদের মেনলি লোকেশন কোথায় না, লোকেশন হচ্ছে মেনলি স্মুথ মাসল, বিশেষ করে রেসপিরেটরি স্মুথ মাসল। সেকেন্ড হচ্ছে ভাস্কুলার স্মুথ মাসল। নম্বর 3 হচ্ছে স্কিন, মিউকাস মেমব্রেন এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তো আমি এখানে রেসপিরেটরি স্মুথ মাসল বা রেসপিরেটরি ট্র্যাক্টটা নিয়ে আমরা কাজ করছি। তো তাহলে এখানে যখন হিস্টামিন রিলিজ হলো, তখন এই রেসপিরেটরি ট্র্যাক্টে যে স্মুথ মাসল রয়েছে বা ব্লাড ভেসেল রয়েছে বা মিউকোজাল যে মিউকাস মেমব্রেনের যে ইন্টারস্টিশিয়াল পার্টগুলো রয়েছে বা মিউকোজাল যে সেলগুলো রয়েছে, তাদের কাছে কে রয়েছে? হিস্টামিন রিসেপ্টর রয়েছে। তাহলে হিস্টামিন রিসেপ্টর কিন্তু এইখানে রয়েছে। দিজ আর অল হিস্টামিন রিসেপ্টর। আমি হিস্টামিন রিসেপ্টরকে এরকম ভাবে আঁকছি, yes H receptor. These are all H receptor. তাহলে প্রধানত আমার ওরো রেসপিরেটরি রিজিয়ন, অকিউলার রিজিয়ন, এই সমস্ত রিজিয়নে আমাদের প্রধানত H1 রিসেপ্টর রয়েছে। এইবারে দেখো H1 রিসেপ্টর তাহলে রয়েছে। আমি ধরো একটা স্মুথ মাসল সেল আমি এখানে আঁকছি। ধরো এটা হচ্ছে ব্রঙ্কাস, এই ব্রঙ্কিওলার স্মুথ মাসল সেল আমি এইখানে আঁকছি। সো এটা ধরো ব্রঙ্কিওলার স্মুথ মাসল সেল, আমি একটু বড় করে আঁকি। তাহলে ব্রঙ্কিওলার মায়োসাইট মানে মাসল সেল। এই ব্রঙ্কিওলার মায়োসাইটে
কে আছে, হিস্টামিন রিসেপ্টর আছে। H1 রিসেপ্টর কেমন টাইপের দেখতে হয়, আমরা একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, এই ধরনের প্যাচ খেলানো সাপের মতো রিসেপ্টরকে বলা হয় সার্পেন্টাইল রিসেপ্টর। সার্পেন্টাইল রিসেপ্টর। এবং এটা দেখো কটা প্যাচ খেলেছে, 1 নম্বর প্যাচ, 2 নম্বর প্যাচ, 3 নম্বর প্যাচ, 4 নম্বর প্যাচ, 5 নম্বর ঢুকেছে, 6 নম্বর বেরিয়েছে, 7 নম্বর ঢুকেছে। তাই একে বলা হয় 7 পাস। তাই একে বলা হয় 7 পাস সার্পেন্টাইল ট্রান্সমেমব্রেন রিসেপ্টর। কেন ট্রান্সমেমব্রেন? কারণ মেমব্রেনের সামনে উপরের দিকেও উঠেছে, নিচের দিকেও নেমেছে। তো দ্যাট ইজ কল্ড 7 পাস ট্রান্সমেমব্রেন সার্পেন্টাইল রিসেপ্টর। তো এবারে একে আমরা অনেক সময় 7 পাসকে আমরা সেপ্টোমারিক বলতে পারি। সেপ্টো মানে কি? সেপ্টো মানে 7, সেপ্টোমারিক রিসেপ্টর। এই রিসেপ্টরের সঙ্গে যখন হিস্টামিন এসে যুক্ত হচ্ছে, তখন এই রিসেপ্টরের তাহলে 1 নম্বর মনোমার, 2 নম্বর মনোমার, 3 নম্বর মনোমার, 4 নম্বর মনোমার, রিসেপ্টরগুলো মেনলি প্রোটিন নিয়ে তৈরি। তাহলে এই মনোমার গুলো যুক্ত হয়ে একটা পলিমার তৈরি হয়েছে, প্রোটিন মলিকিউল। তাহলে এখানে মনোমার গুলো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর মনোমার জাস্ট বিভিন্ন ওরিয়েন্টেশনে আছে, যেন মনে হচ্ছে সাপের মতো আছে, দ্যাটস ওয়াই সার্পেন্টাইল। এবং তোমার ট্রান্সমেমব্রেন কেন? মেমব্রেনের উপর নিচে আছে বলে, বাইরে ভেতরে আছে বলে, অ্যাক্রস ট্রান্সমেমব্রেন। সো আস্তে আস্তে করে বোঝার চেষ্টা করো। এই হিস্টামিন যখন এই ট্রান্সমেমব্রেন সার্পেন্টাইল রিসেপ্টরের সঙ্গে যুক্ত হচ্ছে, তখন এই 1 নম্বর মনোমার এবং 3 নম্বর মনোমার এর মধ্যে ইন্টার মনোমারিক কোঅর্ডিনেশন হচ্ছে, ইন্টার মনোমারিক পজিটিভ কোঅর্ডিনেশন হচ্ছে। তার মানে হিস্টামিনের সঙ্গে যখন রিসেপ্টরের ইন্টারঅ্যাকশন হচ্ছে, তখন কেমিক্যাল উইক বন্ডিং তৈরি হচ্ছে। তখন কি হচ্ছে না, তখন কিন্তু এই 1 নম্বর এবং 3 নম্বর মনোমারের সঙ্গে একটা পজিটিভ কোঅর্ডিনেশন হচ্ছে। যখনই 1 এবং 3 কোঅর্ডিনেশন যখন হবে, তখন কিন্তু এই রিসেপ্টরটা কিন্তু উত্তেজিত হয়ে উঠবে। উত্তেজিত হয়ে সে এই রিসেপ্টরের যে ইন্ট্রাসেলুলার ডোমেন, এটা হচ্ছে এক্সট্রাসেলুলার ডোমেন, এটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ডোমেনের সঙ্গে যে মলিকিউল রয়েছে তাকে কিন্তু অ্যাক্টিভেট করবে। এই মলিকিউলকে আমরা বলি জিকিউ মলিকিউল। এই মলিকিউল হচ্ছে ট্রাইমারিক একটা মলিকিউল, মানে ট্রাইমার, 3টা ইউনিট নিয়ে তৈরি। এই ইউনিটকে বলা হয় আলফা ইউনিট, এই ইউনিটকে বলা হয় বিটা ইউনিট, এই ইউনিটকে বলা হয় গামা ইউনিট। এবং এই টোটাল মলিকিউলটাকে আমরা বলি জিকিউ প্রোটিন। তাহলে হিস্টামিন যখন মাস্ট সেল, বেসোফিল এগুলো থেকে যখন রিলিজ হলো, তখন তার আশেপাশে মিউকাস মেমব্রেন, বিভিন্ন স্মুথ মাসল, বিভিন্ন ব্লাড ভেসেল, এদের গায়ে কিন্তু তার রিসেপ্টরের এক্সপ্রেশন ঘটে আছে, H1 রিসেপ্টরের এক্সপ্রেশন ঘটেছে। এবং হিস্টামিন কিন্তু H1 রিসেপ্টরের সঙ্গেই যুক্ত হবে, কারণ স্পেসিফিক লাইগ্যান্ড। এখানে হিস্টামিন কি কাজ করছে? এখানে লাইগ্যান্ড হিসেবে কাজ করছে হিস্টামিন। লাইগ্যান্ড অলওয়েজ তার স্পেসিফিক রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়। তাহলে লাইগ্যান্ড যখন সেই রিসেপ্টরের সঙ্গে যুক্ত হবে, তখন সেই রিসেপ্টরের 1 নম্বর এবং 3 নম্বর মনোমারিক পজিটিভ ইন্টারাকশন ঘটবে।
যখনই 1 নম্বর এবং 3 নম্বর মনোমারিক পজিটিভ মানে ইন্টারাকশন ঘটবে, তখন ইন্ট্রাসেলুলার যে জিকিউ প্রোটিন, সেই জিকিউ প্রোটিন ইনিশিয়ালি আগে কি ছিল না, ইনিশিয়ালি এই জিকিউ প্রোটিনের 3টা সাব ইউনিট একে অপরের সঙ্গে যুক্ত ছিল, মানে আলফা, বিটা এবং গামা সাব ইউনিট একে অপরের সঙ্গে একটা কম্প্যাক্ট ফর্মে ছিল। বাট যখনই এই ইন্ট্রাসেলুলার ডোমেন যখন অ্যাক্টিভেট হবে, তখন এই আলফা সাব ইউনিট বিটা এবং গামা থেকে ডিসোসিয়েট হয়ে যাবে। এবং এটা কার মাধ্যমে? এটা কিন্তু এটিপি উপস্থিতিতে, এনার্জির উপস্থিতিতে ডিসোসিয়েট হয়ে গেল। ডিসোসিয়েট হয়ে এই আলফা সাব ইউনিট কি করলো না, আলফা সাব ইউনিট তোমার ফসফোলাইপেজ এনজাইমকে অ্যাক্টিভেট করলো। ফসফোলাইপেজ বেসিক্যালি ফসফোলাইপেজ সি টাইপ অফ এনজাইমকে অ্যাক্টিভেট করে। এটা একটা এনজাইম, তাহলে এনজাইম অবভিয়াসলি সাবস্ট্রেটের উপর কাজ করবে। তাহলে এই ফসফোলাইপেজ সি এনজাইম কোন সাবস্ট্রেটের উপর কাজ করে না, এই এনজাইমটা একটা সাবস্ট্রেটের উপর কাজ করবে, তার নাম হচ্ছে ফসফোটিডিল ইনিসিটাল বাইফসফেট। তাহলে এই আলফা সাব ইউনিট ফসফোলাইপেজ সি কে অ্যাক্টিভেট করলো, এবং ফসফোলাইপেজ সি ইন্ট্রাসেলুলার ফসফোটিডিল ইনিসিটাল বাইফসফেট মলিকিউলের উপর কাজ করলো। এনজাইম সবসময় সাবস্ট্রেট উপর কাজ, এখানে সাবস্ট্রেট হচ্ছে ফসফোটিডিল ইনিসিটাল বাইফসফেট, আর এনজাইমকে ফসফোলাইপেজ সি। এই ফসফোটিডিল ইনিসিটাল বাইফসফেট দুটো প্রোডাক্ট তৈরি করলো। একটা প্রোডাক্ট হচ্ছে ইনিসিটাল ট্রাইফসফেট, যাকে IP3 বলা হয়, তোমরা শর্ট নেম মনে রাখা দরকার নেই। আর এটা হচ্ছে ডাইঅ্যাসাইল গ্লিসারল। তাহলে ফসফোলাইপেজ সি একটা লাইপোলাইটিক এনজাইম। এই লাইপোলাইটিক এনজাইম এই ইন্ট্রাসেলুলার লিপিড মলিকিউলকে দুটো ভাগে ভাগ করলো, একটা হচ্ছে ইনিসিটাল ট্রাইফসফেট আর একটা হচ্ছে ডাইঅ্যাসাইল গ্লিসারল। এই ইনিসিটাল ট্রাইফসফেট কি করলো, আমাদের এই মাসল সেলের মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতর কে স্টোর থাকে? ক্যালসিয়াম স্টোর থাকে। এই ইনিসিটাল ট্রাইফসফেট কি করলো, এই ক্যালসিয়াম গুলোকে ঝাঁটিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কোথায় বার করে আনলো না, সাইটোসলে। সাইটো মানে সাইটোপ্লাজম বা সাইটোসল বলা হয়, সাইটোপ্লাজমে বার করে আনলো। দিস ইজ দ্য ক্যালসিয়াম। ক্যালসিয়াম যেই এখানে এলো, তখন কি হলো না, মাসল সেলগুলো, তাহলে ইন্ট্রাসেলুলার ক্যালসিয়ামের পরিমাণ বাড়ছে, তার মানে অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হবে। কারণ ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম যখন বাড়বে, তখন সেলের ভেতরটা তো ইনিশিয়ালি পজিটিভ ছিল, বাট যখন ক্যালসিয়াম বাড়ছে, ক্যালসিয়াম হচ্ছে পজিটিভ আয়ন, তখন ক্যালসিয়াম বাড়ছে, তখন ভেতরে তোমার পজিটিভ আয়ন বাড়ছে। যখনই পজিটিভ আয়ন বাড়ছে, তখনই আমাদের সেলের গায়ে যে সোডিয়াম গেট চ্যানেল আছে, দ্যাট ইজ কল্ড ভোল্টেজ গেটেড সোডিয়াম গেট চ্যানেল কিন্তু ওপেন হবে। দেখো, প্রথমে যখন ক্যালসিয়াম ছিল না, তখন পুরো সেলটার ভেতরে নেগেটিভ ছিল, দ্যাট ইজ নেগেটিভ ভোল্টেজ ছিল।
নেগেটিভ ভোল্টেজ। বাট যখন ক্যালসিয়াম এখানে রিলিজ হলো, তাহলে ক্যালসিয়ামটা পজিটিভ আয়ন, তাহলে পজিটিভ আয়নটা যখন পরপর করে রিলিজ হবে, তখন সেলের ভেতর কিন্তু কি হবে না, পজিটিভ মানে ভোল্টেজটা পরপর করে বাড়তে থাকবে। ধরো আগে ভোল্টেজ ছিল, ধরো সাপোজ সেলের মধ্যে আগে ভোল্টেজ ছিল ধরো -2 মিলিভোল্ট, বাট আমি যত পজিটিভ আয়নকে অ্যাড করব তত ভোল্টেজটা -1-এ আসবে, তারপরে 0-তে আসবে, তারপরে +1-এ আসবে, তারপর +2-তে আসবে, তারপর +3-তে আসবে, এরকম। তার মানে ভোল্টেজটা দেখো মাইনাস থেকে পজিটিভের দিকে আসছে, মানে কি ভোল্টেজটা বাড়ছে। তাহলে যখনই ভোল্টেজটা বাড়ছে তখনই আমাদের এই সেল মেমব্রেনে কিছু ভোল্টেজ সেন্সিটিভ সোডিয়াম চ্যানেল আছে। এই সোডিয়াম চ্যানেলটা কি? এই সোডিয়াম চ্যানেলটা হচ্ছে ভোল্টেজ সেন্সিটিভ সোডিয়াম চ্যানেল। এই ভোল্টেজ সেন্সিটিভ সোডিয়াম চ্যানেল ওপেন হয়েছে। ভোল্টেজ সেন্সিটিভ মানে ভেতরে পজিটিভ হলে এই চ্যানেলটা ওপেন হবে, দিয়ে কিন্তু আরো সোডিয়াম ঢুকেছে। তাহলে আরো সোডিয়াম ঢুকেছে, আরো পজিটিভ হয়েছে, ক্যালসিয়াম এসেছে, দিয়ে আলটিমেট কি হচ্ছে, মাসেলটা সংকুচিত হচ্ছে। মাসেল সংকোচন তোমরা প্রত্যেকেই পড়েছো, আমি ডিটেলসে যাব না। যাই হোক, মাসেল কন্ট্রাকশন। তাহলে এইবারে দেখো, এই ঘটনাটা তোমার যদি এই ব্রঙ্কিওলার স্মুথ মাসেলে যদি ঘটে, তাহলে ব্রঙ্কিওলার স্মুথ মাসেলগুলো সংকুচিত হবে। তাহলে এয়ারওয়ে রেজিস্ট্যান্স বাড়ছে, তুমি নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছো না, শ্বাস প্রশ্বাস নিতে পারছো না, কারণ কি বাতাস তো এই পাশ দিয়ে যাতায়াত করবে। তাহলে এখানে যখন মাসেল সংকুচিত হয়ে আছে, তুমি বাতাস বিশেষ করে ছাড়তে পারছো না, নিতে পারছো না। তাহলে যখনই তোমার এখানে বাতাস ছাড়তে পারছো না এবং বাতাসগুলো এখানে জ্যাম হয়ে গেছে এবং বাতাসগুলো লাংসের মধ্যে জমে গেছে, তার মানে এখানে একটা প্রেসার তৈরি হচ্ছে। প্রেসার মানে একটা মেকানিক্যাল একটা ফোর্স। আমরা প্রেসার বলতে কি, ফোর্স বাই এরিয়া, পারপেন্ডিকুলার ফোর্স বাই এরিয়া, দ্যাট ইজ কল্ড প্রেসার। তাহলে এখানটা প্রেসার তৈরি হচ্ছে। তাহলে প্রেসার হচ্ছে একটা মেকানিক্যাল ফোর্সের মতো, তো মেকানিক্যাল ফোর্স তৈরি হচ্ছে। তাহলে এই ফোর্স তৈরি হলে এখানে মেকানিক্যাল কিছু সেন্সিটিভ রিসেপ্টর রয়েছে। এই মেকানিক্যাল সেন্সিটিভ রিসেপ্টর গুলো উত্তেজিত হবে। উত্তেজিত হয়ে তোমার ভ্যাগোব্রঙ্কিয়াল নার্ভ এন্ডিংস, ভ্যাগোব্রঙ্কিয়াল নার্ভ এন্ডিংস, তার মানে এটা ভেগাস নার্ভ, এবং এটা এন্ডিংসটা কোথায়, ব্রঙ্কাস, ব্রঙ্কিওলস। তাহলে ভ্যাগ এবং ইন্টারস্টিশিয়াল স্পেস, লাংসের প্লুরা, ক্যারিনা, ট্র্যাকিয়া, ব্রঙ্কাস, ল্যারিংস, এগুলো তো সবগুলোতে এই পার্টিকুলার কিছু কেমো রিসেপ্টার এবং কিছু মেকানো রিসেপ্টার রয়েছে। এগুলো হচ্ছে মেকানো রিসেপ্টার, কারণ প্রেসার বাড়ছে মানে মেকানো রিসেপ্টার। সব মেকানো রিসেপ্টার গুলো যখন উত্তেজিত হবে, তখন এই ভেগাস অ্যাফারেন্ট নার্ভের মাধ্যমে সেই স্টিমুলেশনটা কোথায় যাবে না, এখানে আমাদের ব্রেন রয়েছে। ইয়েস, এইটা হচ্ছে ব্রেন স্টেম। এই ব্রেন স্টেমে কাপ সেন্টার রয়েছে। তাহলে এখান থেকে সেন্সেশন গুলো আলটিমেটলি কোথায় যাচ্ছে, কাপ সেন্টারে যাচ্ছে। তাহলে তোমার কিন্তু একটা কাশি তৈরি হবে এবং দমবন্ধ অবস্থা লাগবে এবং একটা কাশি তৈরি হবে। এবং সেই কাশিটা কিন্তু কোনো রকম প্রোডাক্টিভ কাপ নয়, কারণ সেখানে কোনো রকম ভাবে তোমার সকল কোনো ইনফেকশন নেই, তার ফলে কিন্তু কোনো রকম পাস ফরমেশন হবে না, তার ফলে কিন্তু কফ তৈরি হবে না, ড্রাই কাপ তৈরি হবে। তাহলে ড্রাই কাপ তৈরি হচ্ছে এবং পাশাপাশি কারণ কি, মেকানিক্যাল রিসেপ্টার, স্ট্রেচ রিসেপ্টার, মেকানিক্যাল রিসেপ্টার, প্রেসার রিসেপ্টার, এগুলো উত্তেজিত হচ্ছে। এগুলো উত্তেজিত শুধু তাই নয়, এই যে হিস্টামিন, এই হিস্টামিন কিন্তু এই রিসেপ্টার গুলোকে উত্তেজিত করে, কারণ হিস্টামিনটা কেমিক্যাল মলিকিউল। তাহলে কেমো রিসেপ্টার গুলো উত্তেজিত হবে এবং সেই কেমো রিসেপ্টার গুলো কিন্তু এই কাপ ভেগাস নার্ভের মাধ্যমে, ভেগাস অ্যাফারেন্টের মাধ্যমে কাপকে মানে কাপ সেন্টারকে অ্যাক্টিভেট করবে।
শুধু তাই নয়, যখন এখানে হিস্টামিন আসছে তখন একটু আগে দেখলাম হিস্টামিন হচ্ছে অ্যান্টিবডি, সরি হিস্টামিন যখন এখানে রিলিজ হচ্ছে, এছাড়া হিস্টামিনের আগেও কিন্তু কিছু অ্যান্টিজেন এসেছে, সেই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স, সেখানে তোমার কমপ্লিমেন্ট সিস্টেম আসছে, সেখানে আদার বিভিন্ন অ্যান্টিবডি আইজিজি তৈরি হচ্ছে। তো সেগুলো কিন্তু আলটিমেট একটা ইনফ্লামেশন ঘটাচ্ছে, সেখান থেকে প্রচুর পরিমাণে কেমোকিনস, সাইটোকাইনস, ইন্টারলিউকিনস সেগুলো তৈরি হচ্ছে, এবং সেগুলোও কিন্তু এই ভেগাস অ্যাপারেন্টের মাধ্যমে কাশির সেন্টারকে কিন্তু উত্তেজিত করাচ্ছে। তাহলে কাশির সেন্টার কি হচ্ছে না, কাশছি, খুব খুব করে কাশছি, এবং পাশাপাশি কি হচ্ছে না, পাশাপাশি তোমার কিন্তু কি হচ্ছে, এক মিনিট, এবং পাশাপাশি কি হচ্ছে, এবং পাশাপাশি কি হচ্ছে, পাশাপাশি কেমো রিসেপ্টর এবং মেকানো রিসেপ্টর গুলো অ্যাক্টিভেট হয়ে ভেগাস অ্যাপারেন্টের মাধ্যমে তোমার কাশি তৈরি করছে, এবং তোমার শ্বাস প্রশ্বাস দমবন্ধ অবস্থা হয়ে আসছে, মাসেল কন্ট্রাকশন হচ্ছে। পাশাপাশি কি হচ্ছে না, পাশাপাশি এখানে যে ব্লাড ভেসেল গুলো আছে, এই ব্লাড ভেসেল গুলো কিন্তু প্রসারিত হচ্ছে। কিভাবে প্রসারিত হচ্ছে একটু দেখে নি। না, প্রসারিত হওয়ার জন্য এই ধরো ব্লাড ভেসেলের গায়েও স্মুথ মাসেল রয়েছে, ব্লাড ভেসেলের গায়েও কিন্তু স্মুথ মাসেল রয়েছে। তাহলে ব্লাড ভেসেলের গায়ে এই দিজ আর অল দ্য স্মুথ মাসেল, টিউনিকা মিডিয়া রিজিয়নে স্মুথ মাসেল রয়েছে, এবং ভেতরে রয়েছে টিউনিকা ইন্টিমা রিজিয়ন, যেখানে এন্ডোথেলিয়াল সেল রয়েছে। তাহলে দেখো, হিস্টামিন রিসেপ্টর এখানেও রয়েছে, দিস ইজ দ্য হিস্টামিন 1 রিসেপ্টর, ভালো করে বোঝো। আর হিস্টামিন রিসেপ্টর ভেতরে রয়েছে, দ্যাট ইজ দ্য হিস্টামিন 1 রিসেপ্টর। এবারে হিস্টামিন এসে হিস্টামিন 1 রিসেপ্টরকে অ্যাক্টিভেট করছে। অ্যাক্টিভেট করলে কি হবে, স্মুথ মাসেল গুলো কি হবে, সংকুচিত হবে, একটু আগে বলেছি। বাট একটু আগে দেখেছিলাম এটা হচ্ছে ডাইঅ্যাসাইল গ্লিসারল, এই ডাইঅ্যাসাইল গ্লিসারল কিন্তু তোমার নাইট্রিক অক্সাইড রিলিজ করতে সাহায্য করবে। ডাইঅ্যাসাইল গ্লিসারল একটা স্পেশাল পাথওয়ের মাধ্যমে, তাকে আমরা সাইক্লিক গুয়ানিন মনোফসফেট পাথওয়ের মাধ্যমে কি করবে, নাইট্রিক অক্সাইড রিলিজ করবে। এই নাইট্রিক অক্সাইড কি করবে না, ব্লাড ভেসেলকে কিন্তু প্রসারিত করবে। নাইট্রিক অক্সাইড কিন্তু ব্লাড ভেসেলকে প্রসারিত করবে। তাহলে দেখো, হিস্টামিন যখন এখানে এলো তখন স্মুথ মাসেল সংকুচিত হচ্ছে, বাট ডাইঅ্যাসাইল গ্লিসারল এখানে বেশি করে নাইট্রিক অক্সাইড তৈরি করে, তাহলে ব্লাড ভেসেলটা প্রসারিত হচ্ছে। তাহলে দেখো, একটা ব্লাড ভেসেল, একটা পাইপ, জাস্ট কল্পনা করো, সংকুচিত যতটা হচ্ছে তার থেকে বেশি প্রসারিত হচ্ছে। তাহলে সংকুচিত হচ্ছে, বেশি প্রসারিত হচ্ছে। দেখো, সংকুচিত হচ্ছে আবার প্রসারিত হচ্ছে, তার মানে কি, একটা বাঁক নিবে, যখনই বাঁক নিবে তখন এখানে লিকিনেস বাড়বে, তখনই এখানে লিকিনেস, মানে বিশেষ করে ক্যাপিলারি লিকিনেস কিন্তু বাড়বে। তাহলে লিকিনেস বাড়লে এখান থেকে ফ্লুইড বেশি করে বাইরে বেরিয়ে আসবে। তাহলে তুমি দেখো, এই রিজিয়নগুলোতে যদি ফ্লুইড বেশি করে বাইরে বেরিয়ে আসে, তাহলে তোমার নাক দিয়ে জল পড়বে। ব্লাড ভেসেল প্রসারিত হয়েছে এবং ব্লাড ভেসেলের লিকিনেস বেড়েছে। তাহলে এখানে কি হচ্ছে, ব্লাড ভেসেল ডাইলেট হয়েছে এবং ব্লাড ভেসেলের লিক করে যাওয়া, লিকিনেস বেড়েছে। তাহলে কি হবে, এখানে নাক দিয়ে জল পড়ছে, চোখ দিয়ে জল পড়ছে,
মুখ দিয়ে জল আসছে, এবং পাশাপাশি তুমি জানো যে আমাদের যে মিউকাস সিক্রেশন গুলো হয় সেগুলো সব, যে কোনো সিক্রেশন কিন্তু ব্লাডের ট্রান্সডিউয়েট ফ্লুইড, ব্লাডের এই যে ফ্লুইড গুলো, ব্লাড আসা মানে কি ফ্লুইড আসা, এই ফ্লুইডকে আমরা ট্রান্সডুয়েট ফ্লুইড বলি, ট্রান্সডুয়েট ফ্লুইড বলি। এই ট্রান্সডুয়েট ফ্লুইড গুলো এখানে এসে মিউকাস সিক্রেশন ঘটাচ্ছে, মিউকাস এ হচ্ছে, তারপর আমার গলা যেন আটকে যাচ্ছে, নাক দিয়ে জল পড়ছে, লাল হয়ে যাচ্ছে, যত ব্লাড বেশি করে ডাইলেট হবে ব্লাড ভেসেল, তত বেশি করে ব্লাড আসবে, তত বেশি করে জল আসবে, তত নাক টাক চোখ টোক লাল হয়ে যাবে, এবং পাশাপাশি মিউকাস সিক্রেশন বেশি করে হবে, গলা চোকিং হয়ে যাবে, এবং পাশাপাশি তোমার কিন্তু লোকাল এখানে টেম্পারেচার বেড়ে যাবে, লোকাল টেম্পারেচার বেড়ে যাচ্ছে, এখানটায় লোকাল টেম্পারেচার বেড়ে যাচ্ছে, ফ্লাশিং হচ্ছে, লাল হয়ে যাচ্ছে। ক্লিয়ার? শুধু তাই নয়, যত এখানে ব্লাড ভেসেল বেশি মানে ডাইলেট হবে, তত ব্লাড সার্কুলেশন যত বাড়বে, তত ব্লাড ভেসেল প্রসারিত হওয়া মানে ব্লাড ভেসেল গুলো ফুলে উঠেছে, তার মানে এর উপর যদি মিউকাস মেমব্রেন থাকে তাহলে মিউকাস মেমব্রেন গুলো ফুলে উঠবে, ফ্লুইড অ্যাকুমুলেশন হচ্ছে, মিউকাস মেমব্রেন গুলো ফুলে উঠবে, তার ফলে কি হবে, জিভ ফুলে উঠবে, ঠোঁট ফুলে উঠবে, গলার এখানটায় তোমার মিউকাস মেমব্রেন, ল্যারিঞ্জিয়াল মিউকোসা, ল্যারিংসের মধ্যে যে মিউকাস রয়েছে সেটা ফুলে উঠবে। এই ধরনের আমরা কমপ্লিকেশন, সিভিয়ার কমপ্লিকেশনকে আমরা বলতে পারি অ্যাঞ্জিওএডিমা। দিস ইজ ভেরি ইমার্জেন্সি কেস। তাহলে যদি কারোর ঠোঁট এরকম ফুলে উঠে, কারোর যদি ঠোঁটের, কারোর যদি জিভ এই ধরো ফুলে উঠেছে, জিভের পেছনের দিকে ফ্যারিংস ফুলে উঠেছে, ল্যারিংস এইখানে রয়েছে, ল্যারিংসের মিউকাস মেমব্রেন গুলো ফুলে উঠেছে, দিয়ে এরকম অবস্ট্রাকশন তৈরি করেছে, তাহলে অবস্ট্রাকশন তৈরি করলে তুমি নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারো, দ্যাট ইজ ভেরি সিভিয়ার একটা ক্রিটিক্যাল কন্ডিশন, দ্যাট ইজ কল অ্যাঞ্জিওএডিমা। এবং অ্যাঞ্জিওএডিমা হলে নিঃশ্বাস প্রশ্বাস না নিতে পেরে দম বন্ধ হয়ে মারা যাবে। ক্লিয়ার? এছাড়া তোমার কি হচ্ছে না, এই হিস্টামিন গুলো ব্র্যাডিকাইনিনকে রিলিজ করছে, কারণ ব্লাড যত ডাইলেট হবে তত আরো বিভিন্ন কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট আসবে, এবং সেই কেমিক্যাল লোডিং গুলো তোমার এখানটায় কি হচ্ছে না, নার্ভ এন্ডিংস গুলোকে ইরিটেট করছে। তাহলে নার্ভ এন্ডিংস গুলোকে যদি বারবার করে ইরিটেট করে, একটা ইচিং সেন্সেশন হবে, একটা টিকলিং সেন্সেশন হবে, একটা ইচিং সেন্সেশন হবে। ব্র্যাডিকাইনিন, হিস্টামিন এরা কি করছে, নার্ভ এন্ডিংস গুলোকে ইরিটেট করছে, দিয়ে কিন্তু একটা ইচিং সেন্সেশন হচ্ছে। তাহলে আলটিমেট কি সিনারিও দেখতে পেলাম, আলটিমেট ন্যাজাল কনজেশন হচ্ছে, নাকের মধ্যে যেন নাক বন্ধ হয়ে আসছে, জল জমে কনজেশন হচ্ছে। সেকেন্ড হচ্ছে রাইনোরিয়া হচ্ছে, রাইনোরিয়া মানে কি না, নাক দিয়ে জল পড়ছে। সেকেন্ড হচ্ছে আচ্ছা এডিমেটাস মিউকোসা, ব্রাইট রেড এডিমেটাস মিউকোসা, এবং এডিমেটাস মিউকাস গুলো ফুলে গেছে। মিউকাস, তুমি নাকটা যদি দেখো তাহলে তোমার নাকের যে সেপ্টাম, সেই সেপ্টাল মিউকোসা গুলো কিন্তু অনেকটা ফুলে গেছে। তাহলে সেপ্টাল মিউকোসা যদি ফুলে যায় তাহলে নাকের মধ্যে নিঃশ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হবে। এছাড়া ল্যারেঞ্জিয়াল মিউকোসা গুলো ফুলে গেছে, ওরাল মিউকাস মেমব্রেন গুলো ফুলে গেছে, রেসপিরেটরি ট্র্যাক্টে এডিমেটাস হয়ে আছে, এবং সেক্ষেত্রে একটা ইচিং সেন্সেশন হচ্ছে, এবং অ্যাঞ্জিওএডিমা হচ্ছে, কাশি হচ্ছে, কাপ হচ্ছে, এবং একটা দম বন্ধ অবস্থা, একটা টাইটনেস, চেস্ট টাইটনেস লাগছে। এই ক্লাসিক্যাল সিনারিও আমি এখানে দেখতে পাচ্ছি। ক্লিয়ার? পাশাপাশি যদি তোমার ধরো
এই হচ্ছে তোমার হাত। ক্লিয়ার? এই হচ্ছে তোমার হাত। এই হাতে কোনো রকম ভাবে একটা ইনজুরি হলো, একটা কোনো রকম ভাবে পোকা মাকড় বা কোনো কিছু একটা লোকাল ইনজুরি হলো। তাহলে লোকাল ইনজুরি হলে লোকাল টিস্যু লেভেলে কে আছে? মাস্ট সেল আছে। মাস্ট সেলের গায়ে ইনজুরি প্যাটার্ন রেকগনাইজড রিসেপ্টর রয়েছে। মাস্ট সেলের গায়ে ইনজুরি প্যাটার্ন রেকগনাইজড রিসেপ্টর রয়েছে। তার মানে এই রিসেপ্টর এক প্রকার সেন্সার। এই সেন্সারকে বলা হচ্ছে ইনজুরি প্যাটার্ন রেকগনাইজড রিসেপ্টর রয়েছে। তো ইনজুরি প্যাটার্ন রেকগনাইজড রিসেপ্টর মাস্ট সেল এই সেন্সার দ্বারা ইনজুরিটাকে কি করলো? রেকগনিশন করলো। যখনই ইনজুরিটাকে রেকগনিশন করলো তখন এখানে কি করছে? তখন এখানে কিন্তু হিস্টামিন রিলিজ করেছে। হিস্টামিন কি করছে? লোকাল ব্লাড ভেসেলকে কি করেছে? প্রসারিত করেছে। লোকাল ব্লাড ভেসেল প্রসারিত হলে বেশি করে ব্লাড চলাচল বাড়বে। বেশি করে ব্লাড চলাচল বাড়লে এইখানে কি হচ্ছে না, বেসিক্যালি তোমার চারদিকে লাল বর্ডার তৈরি হচ্ছে এবং মাঝখানটা কি হচ্ছে? চাকা চাকা ফুলে উঠেছে। তো একে আমরা হোয়েল টাইপ অফ রিল্যাক্স মানে রিজিয়ন বলি, হোয়েল অ্যান্ড ফ্লেয়ার রিজিয়ন। এবং এখানটায় নার্ভ এন্ডিংস গুলো স্টিমুলেট হয়ে চুলকানি হচ্ছে। তাহলে চারদিকে রেড বর্ডার এবং রেড বর্ডারটা হলো ডিপ্রেসড এবং মাঝখানটা বিভিন্ন প্যাটার্ন। আমরা স্কিনে যেন ফিগার আঁকা হয়েছে, কোনো প্যাটার্ন হচ্ছে এরকম প্যাটার্ন, কোনো প্যাটার্ন হচ্ছে এরকম প্যাটার্ন, কোনো প্যাটার্ন হচ্ছে এরকম প্যাটার্ন। তো বিভিন্ন প্যাটার্ন জাস্ট লাইক স্কিন স্কাল্পচার, স্কিনকে যেন স্কাল্পচার করা হয়েছে, বিভিন্ন প্যাটার্ন দিয়ে খোদাই করা হয়েছে। তো এরকম ভাবে চাকা চাকা দাগ, সেটা যে কোনো ধরনের তোমার ইনজুরি প্যাটার্ন হতে পারে, যে কোনো ধরনের তোমার ব্যাকটেরিয়াল প্যাটার্ন হতে পারে। তার মানে আল্ট্রাভায়োলেট রে হতে পারে ইনজুরি, যে কোনো ধরনের রেডিয়েশন রে হতে পারে, যে কোনো ধরনের কেমিক্যাল ইনজুরি হতে পারে, যে কোনো ধরনের কোল্ড ইনজুরি, অনেক সময় কোল্ড ইনজুরিতে অ্যালার্জি প্রচুর পরিমাণে হয়, কোল্ড ইনজুরি হতে পারে, যে কোনো হট ইনজুরি হতে পারে, যে কোনো একটা জামা পরেছি, জামার কন্টিনিউস একটা ঘর্ষণ হচ্ছে, সেক্ষেত্রে কোনো রকম ইনজুরি হতে পারে, অনেক সময় স্ট্রেস ইনজুরি হতে পারে। সেই ধরনের ইনজুরি প্যাটার্ন রেকগনাইজড রিসেপ্টর মাস্ট সেল রেকগনাইজ করে বা সেন্স করে ডিগ্রানুলেশন হচ্ছে। মাস্ট সেল ডিগ্রানুলেশন হয়ে কি হচ্ছে? হিস্টামিন রিলিজ হচ্ছে, দিয়ে কিন্তু এখানে হোয়েল গুলো তৈরি হচ্ছে বা স্কিন স্কাল্পচার, বিভিন্ন ধরনের ফিগার তৈরি হচ্ছে। এবং এখানে কি রিসেপ্টর আছে? এই রিসেপ্টরটা কিন্তু H1 রিসেপ্টর। এই রিসেপ্টরটা কিন্তু ব্লাড ভেসেলের গায়ে আছে, H1 রিসেপ্টর। নার্ভ এন্ডিংস এর গায়ে রয়েছে H1 রিসেপ্টর। নার্ভ এন্ডিংস এর গায়ে রয়েছে H1 রিসেপ্টর। লোকাল যে নার্ভ এন্ডিংস এর গায়ে রয়েছে কে? H1 রিসেপ্টর। তাহলে H1 রিসেপ্টরের সঙ্গে যুক্ত হচ্ছে। H1 রিসেপ্টর নার্ভ এন্ডিংস এর গায়ে থাকছে এবং নার্ভ এন্ডিংস এর গায়ে যখন H1 রিসেপ্টরের সঙ্গে হিস্টামিন যখন যুক্ত হচ্ছে তখন নার্ভগুলো কি হচ্ছে? স্টিমুলেট হচ্ছে, বিশেষ করে কিউটেনাস নার্ভগুলো। এবং স্টিমুলেট হয়ে কি হচ্ছে? একটা কন্টিনিউয়াস রিপিটিং ফায়ার হচ্ছে, দিয়ে কিন্তু ইচিং তৈরি হচ্ছে। ক্লিয়ার? তাহলে এই যে সিনারিও, এই সিনারিওটা আমি তাহলে কেন দেখতে পাচ্ছি? এই সিনারিওটাকে যদি আমি একটু সংক্ষেপে যদি বোঝানোর চেষ্টা করি, তাহলে মেন কালপ্রিট হচ্ছে কিন্তু হিস্টামিন। মেন কালপ্রিট কিন্তু হিস্টামিন। মেন কালপ্রিট কিন্তু হিস্টামিন। এই হিস্টামিন তার রিসেপ্টরের সঙ্গে যুক্ত হচ্ছে এবং এই রিসেপ্টরের 1 নম্বর
মনোমার 3 নম্বর মনোমারের সঙ্গে একটা অ্যাসোসিয়েশন হচ্ছে, 1 নম্বর এবং 3 নম্বর মনোমারের সঙ্গে একটা অ্যাসোসিয়েশন হচ্ছে, দিয়ে কিন্তু কি করছে না স্মুথ মাসল কন্ট্রাকশন, দেন কি হচ্ছে কাপ, ইরিটেন্ট কাপ, কাপ ভ্যাসোডাইলেশন, এগুলো ঘটাচ্ছে, ইচিং, এগুলো ঘটাচ্ছে। তাহলে আমি যে ওষুধ প্রয়োগ করব সেই ওষুধটা কিন্তু দুটো ওয়েতে কাজ করতে পারে। আইদার সে এই 1 নম্বর আর 3 নম্বর যে হিস্টামিন 1 রিসেপ্টরের যে মনোমারিক ইন্টারাকশনের ফলে ডাইমার তৈরি হয়েছে, মানে দুটো মনোমারিক ইন্টারাকশনকে আইদার বাধা দিবে, কারণ এ যদি এই ওষুধ আমি দিলাম, এই ওষুধটি যদি এদের মাঝখানে এসে দাঁড়িয়ে যায়, ধরো এই হচ্ছে 1 নম্বর মনোমার আর এ হচ্ছে 3 নম্বর মনোমার, এ হাত হ্যান্ডশেক করছে, হাত ধরে আছে, বাট আমি ওষুধ দিলাম, সেই ওষুধটি 1 নম্বর মনোমার এবং 3 নম্বর মনোমারের এসে মনোমারের মধ্যে দাঁড়িয়ে গেল। তাহলে 1 নম্বর মনোমার এবং 3 নম্বর মনোমারের মধ্যে দাঁড়িয়ে গেলে তাহলে 1 নম্বর আর 3 নম্বর পজিটিভ ইন্টারাকশন হবে না, তার ফলে কিন্তু এই ইফেক্ট তৈরি হবে না। বাট এক্স্যাক্টলি আমরা যে ওষুধগুলো ব্যবহার করি সেই ওষুধগুলো কিন্তু এইভাবে কাজ করে না। তারা কিভাবে কাজ করে? তাহলে যদি কাজ করতো তাদেরকে আমরা অ্যান্টাগনিস্টিক বলে থাকি, অ্যান্টাগনিস্ট, বিরোধিতা করছে। বাট আমাদের হিস্টামিন ব্লকার গুলো কিন্তু এরকম অ্যান্টাগনিস্টিক মোডে কাজ করে না। কি করে না, সায়েন্টিস্টরা লক্ষ্য করে দেখলো 1 নম্বর 3 নম্বরের সঙ্গে ইন্টারাকশন করলে পজিটিভ এই অ্যাকশন গুলো শুরু হয়, বাট 1 নম্বর 4 নম্বরের সঙ্গে যদি ইন্টারাকশন করে তাহলে এই অ্যাকশন গুলো বন্ধ হয়ে যায়। আমি একটু আগে বলেছি যে হিস্টামিন রিসেপ্টর কিন্তু সেপ্টোমার, তার মানে 7টা মনোমার নিয়ে তৈরি। 1 নম্বর 3 নম্বরের সঙ্গে যখন ইন্টারাকশন করে তখন এই অ্যাকশন শুরু হচ্ছে, বাট 1 নম্বর 4 নম্বরের সঙ্গে যদি ইন্টারাকশন করে তাহলে কিন্তু এই অ্যাকশন শুরু হবে না। তাহলে এক্স্যাক্টলি কি করলো? এক্স্যাক্টলি সায়েন্টিস্টরা কিছু ওষুধ জেনারেট করলো, যেই ওষুধ এই ধরো 1 নম্বর মনোমার, জাস্ট আইডিয়া, এই ধরো 3 নম্বর মনোমার, আর এই ধরো 4 নম্বর মনোমার। সায়েন্টিস্টরা কি করলো, নর্মালি হিস্টামিন কি করেছিল ভালো করে বলছো, নর্মালি হিস্টামিন এসে কি করেছিল 1 নম্বরকে 3 নম্বরের কাছে নিয়ে গেছিল, মানে 1 নম্বরকে 3 নম্বরের কাছে নিয়ে যাচ্ছে বা 3 নম্বরকে 1 নম্বরের কাছে এনেছিল, দিয়ে কি করছে 1 নম্বর এবং 3 নম্বরের অ্যাসোসিয়েশন ঘটিয়েছিল। বাট হিস্টামিন যা করছে করছে, আমি যখন ওষুধ দিলাম, ড্রাগ দিলাম, ড্রাগ কি করছে, হিস্টামিন যা করছিল এই হিস্টামিনের 1 নম্বর মনোমারকে 4 নম্বরের কাছে নিয়ে যাচ্ছে বা 4 নম্বরকে 1 নম্বরের কাছে নিয়ে আসছে, মানে তখন যে কম্বিনেশন শুরু হচ্ছে সেই কম্বিনেশন 1 নম্বর এবং 4 নম্বর মনোমারিক ইন্টারাকশন। তাহলে 1 নম্বর এবং 4 নম্বর ডাইমারিক ইন্টারাকশন যখন হচ্ছে তখন কিন্তু এই অ্যাকশনগুলো সমস্ত রিভার্স হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে, তার ফলে এদেরকে আমরা হিস্টামিন ব্লকার্স অথবা আমরা বলতে পারি হিস্টামিন নেগেটিভ অ্যাগনিস্ট। কারণ এখানে অ্যাগনিস্ট হিস্টামিনের মতোই কাজ করছে, দেখো কেউ কাউকে বাধা দিচ্ছে না, হিস্টামিনের মতোই কাজ করছে বাট নেগেটিভ ভাবে কাজ করছে। তো হিস্টামিন নেগেটিভ অ্যাগনিস্ট। তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট ওষুধ আমাদের 2 ধরনের। আমরা সেই ওষুধের পাটে আসার আগে আমি একটু
আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যাব। ক্লিয়ার? আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যাব। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আমাদের যেরকম এখানে মাস্ট সেল, বেসোফিল এটসেট্রা এটসেট্রা রয়েছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে একটা স্পেশাল টাইপ অফ সেল আছে যাকে আমরা বলি টিউবারো ম্যামেলিয়ান সেল। এই টিউবারো ম্যামেলিয়ান সেল পিটুইটারি হাইপোথ্যালামাসের কাছে এরা কিন্তু হিস্টামিন রিলিজ করে। এরা কিন্তু কি রিলিজ করে? হিস্টামিন রিলিজ করে। হিস্টামিন আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে প্রচুর ইম্পর্ট্যান্ট অ্যাকশন ঘটায়। কি কি অ্যাকশন ঘটায় আমি ডিটেলস ছবিতে যাচ্ছি না, জাস্ট আমি একটু সংক্ষেপে, অনেকটা রাত হয়ে গেছে তো সংক্ষেপে আমরা আসছি। হিস্টামিন আমাদের ব্রেনের মধ্যে প্রচুর ইম্পর্ট্যান্ট অ্যাকশন ঘটায়। তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট, যত বেশি করে হিস্টামিন রিলিজ হবে তত বেশি করে রেটিকুলার ফরমেশন অ্যাক্টিভেট হবে এবং মেলাটোনিন সিক্রেশন কমবে। আর রেটিকুলার ফরমেশন অ্যাক্টিভেট হওয়া, মেলাটোনিন সিক্রেশন কমা, তার ফলে কি আমরা জেগে থাকবো। তার ফলে অ্যারাউজাল বাড়বে। দ্যাটস ওয়াই আমরা যখন হিস্টামিনের কে কমানোর জন্য আমরা ওষুধ খাই বা অ্যান্টিহিস্টামিনিক্স খাই, তারা কিন্তু আমাদের ঘুম পাড়িয়ে দেয়। কারণ হিস্টামিন আমাদের জেগে থাকতে সাহায্য করে, তাহলে হিস্টামিনকে ব্লক করলে ঘুমিয়ে যাবে। সেকেন্ড হচ্ছে, এরা কিন্তু মেমোরি অ্যান্ড কগনিটিভ ফাংশন অ্যান্ড অ্যাওয়ারনেস এগুলোকে বাড়ায়। হিস্টামিন কিন্তু মেমোরি, কগনিটিভ ফাংশন এবং অ্যাওয়ারনেসকে বাড়ায়। হিস্টামিন কিন্তু আমাদের এপিলেপসি কে কমায়। এপিলেপসির মতো ঘটনাকে হিস্টামিন কমায়। তার ফলে অনেক সময় হাই ডোজে অ্যান্টিহিস্টামিনিক প্রয়োগ করলে আমাদের অনেক সময় একটা এপিলেপসি বা কনভালশন বা ফিট এগুলো কিন্তু আসতে পারে। তাহলে দেখো, হিস্টামিন কি করে? জাগিয়ে রাখে। তাহলে হিস্টামিনকে ব্লক করলে ঘুমিয়ে যাবে। হিস্টামিন কি করে? অ্যাওয়ারনেস, সচেতনতা, তার মানে মেমোরি এবং কগনিটিভ ফাংশন, চিনতে পারা। তাহলে অ্যান্টি হিস্টামিন দিলে তোমার একটা ক্লাউডিনেস আসবে, যেন তুমি জেগে নেই, একটা ঝিমুনি ভাব আসছে। হিস্টামিন কিন্তু এপিলেপসিকে কমায়, তাহলে অ্যান্টি হিস্টামিন দিলে এপিলেপসি বাড়ে। হিস্টামিন কিন্তু ওয়াটার ইনটেককে বাড়ায়। তাকে আমরা ডিপসোজেন অ্যাক্টিভিটি বলি। ডিপসোজেন অ্যাক্টিভিটি মানে ওয়াটার ইনটেক কে বাড়ায়। তার ফলে অ্যান্টিহিস্টামিনিক খেলে অনেক সময় ওয়াটার ইনটেক কমে বা তৃষ্ণা কমে যায়। হিস্টামিন আমাদের কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, হিস্টামিন আমাদের বিভিন্ন তোমার পিটুইটারি হরমোন সিক্রেশনকে রেগুলেট করে, যেমন ভেসোপ্রেসিন, ACTH এটসেট্রা। তো হিস্টামিন আমাদের প্রপার ব্রেন ফাংশনকে কিন্তু রেগুলেট করে। তাহলে আমি যদি হিস্টামিনকে ব্লক করি তাহলে কিন্তু এইগুলো ডিসরেগুলেশন হবে। হিস্টামিনকে যদি আমরা ব্লক করি তাহলে এগুলো ডিসরেগুলেশন হবে। এক্স্যাক্টলি কি হয় দেখো, এই হিস্টামিন এই আমাদের ব্রেনের বিভিন্ন জায়গায় এটা হিস্টামিনার্জিক
এটা হিস্টামিনার্জিক ধরো নিউরন, এইখান থেকে কি রিলিজ হচ্ছে, হিস্টামিন রিলিজ হচ্ছে, এইখান থেকে কি রিলিজ হচ্ছে, হিস্টামিন রিলিজ হচ্ছে, এইখান থেকে কি রিলিজ হচ্ছে, হিস্টামিন রিলিজ হচ্ছে। তাহলে হিস্টামিনার্জিক নিউরন থেকে কি রিলিজ হচ্ছে, হিস্টামিন রিলিজ হচ্ছে, এবং এই হিস্টামিন গুলো পোস্ট সাইনাপটিক নিউরনের সঙ্গে যুক্ত হয়ে অ্যাকশন করছে। তাহলে এটা প্রি সাইনাপটিক নিউরন, আর এটা হচ্ছে পোস্ট সাইনাপটিক নিউরন। তাহলে হিস্টামিন প্রি সাইনাপটিক নিউরন থেকে যখন পোস্ট সাইনাপটিক নিউরনে আসছে তখন বিভিন্ন ফাংশন ঘটাচ্ছে। দিজ আর অল হিস্টামিনার্জিক সার্কিট। হিস্টামিনার্জিক সার্কিট আমার সারা ব্রেন নিয়ে ছড়িয়ে আছে। টিউব্রো ম্যামিলারি সেল থেকে কিন্তু হিস্টামিন প্রধানত দে আর অল হিস্টামিনার্জিক সেল, এবং হিস্টামিনার্জিক সেল থেকে হিস্টামিন রিলিজ হয়ে পোস্ট সাইনাপটিক নিউরনে আসছে। বাট এই পোস্ট সাইনাপটিক নিউরনে যে রিসেপ্টর আছে দ্যাট ইজ H1 রিসেপ্টর। পোস্ট সাইনাপটিক নিউরনে যে রিসেপ্টর আছে দ্যাট ইজ H1 রিসেপ্টর। তাহলে এক্স্যাক্টলি হিস্টামিন আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে H1 রিসেপ্টরের সঙ্গে যখন যুক্ত হবে তখন আমরা জেগে থাকবো, তখন আমরা মেমোরি ভালো মতন করে কাজ করবে, আমরা কোনো কিছু বাজ বিচার করতে পারবো, আমরা অ্যাওয়ার থাকবো, আমাদের এপিলেপসির চান্স কমবে, অহেতুক একটা আনএক্সপ্লেইনড ফায়ারিংসের চান্স কমবে, ইনকোঅর্ডিনেটেড ফায়ারিংসের চান্স কমবে, এবং ডিপসোজেন অ্যাক্টিভিটি যেটা তোমার থ্রাস্ট অ্যাক্টিভিটি কিন্তু বাড়বে, থ্রাস্ট অ্যাক্টিভিটি বাড়বে, এবং টেম্পারেচার কমে। কোর টেম্পারেচার তোমার কিন্তু কন্ট্রোল করবে। টেম্পারেচার কিন্তু বাড়াবে, কোর টেম্পারেচার কিন্তু বাড়াবে। ক্লিয়ার? বাট হিস্টামিন যাতে এখানে বেশি ভাবে কাজ না করে, কারণ আমাদের বডি সবসময় একটা ব্যালেন্সড মোডে কাজ করে, তাকে আমরা হোমোস্ট্যাটিক প্রসেস বলে থাকি। হোমোস্ট্যাটিস মানে হচ্ছে একটা ব্যালেন্সড মোডে। এখানে হিস্টামিন যদি বেশি আসে তাহলে এগুলো বেশি হয়ে যাবে, তাহলে সমস্যা হবে। তার জন্য এখানে একটা ব্রেক থাকা দরকার। গাড়ি চালানোর জন্য, রেগুলেশন করার জন্য ব্রেক থাকা দরকার। এখানে একটা ব্রেক আছে, এখানে একটা ব্রেক আছে। এই ব্রেকটা এক্স্যাক্টলি এই প্রি সাইনাপটিক নিউরনে একটা ব্রেক আছে। এই ব্রেকটা চাপলে হিস্টামিন কিন্তু কম রিলিজ হবে। এই ব্রেকটা এক্স্যাক্টলি কি, H3 রিসেপ্টর। এই হিস্টামিন যখন H3 রিসেপ্টরের উপর কাজ করবে তখন কিন্তু দেখো হিস্টামিন রিলিজ হলো, এটা কি সাইনাপটিক জাংশন, প্রি সাইনাপটিক নিউরন, পোস্ট সাইনাপটিক নিউরন। প্রি সাইনাপটিক নিউরনের গায়ে H3 রিসেপ্টর আছে, পোস্ট সাইনাপটিক নিউরনের গায়ে H1 রিসেপ্টর আছে। হিস্টামিন রিলিজ হওয়ার পর প্রি সাইনাপটিক নিউরনের H3 রিসেপ্টরের সঙ্গে যুক্ত হচ্ছে, তার ফলে কি হচ্ছে, এখানে হিস্টামিন কিন্তু খুব বেশি করে রিলিজ হচ্ছে না। তাহলে অল্প পরিমাণ হিস্টামিন কিন্তু H1 রিসেপ্টরের সঙ্গে যুক্ত হচ্ছে, দিয়ে কিন্তু আমার এই অ্যাকশন গুলো ঘটাচ্ছে। তার মানে এই H3 রিসেপ্টর ইজ দ্য রেগুলেটর, নেগেটিভ রেগুলেটর। H3 রিসেপ্টর যত বেশি করে অ্যাক্টিভেট হবে এখানে হিস্টামিন দ্বারা, তত কিন্তু হিস্টামিন বেশি কাজ করবে না। তাহলে H3 সরি ইয়েস, নেগেটিভ রেগুলেটর, ইয়েস। H3 রিসেপ্টরের সঙ্গে যত বেশি করে হিস্টামিন এখান থেকে যুক্ত হবে তত বেশি করে কিন্তু হিস্টামিন সিক্রেট হবে না। তাহলে H3 রিসেপ্টর অ্যাকচুয়ালি নেগেটিভ রেগুলেটর অফ H1 রিসেপ্টর or histamine action in central nervous system। তাহলে
H3 রিসেপ্টরকে যদি বেশি করে অ্যাক্টিভেট করা হয় তাহলে হিস্টামিন কম রিলিজ হবে। তার মানে দেখো, H3 রিসেপ্টরকে যদি বেশি করে অ্যাক্টিভেট করা হয় তাহলে হিস্টামিন কম রিলিজ হবে, তাহলে হিস্টামিন রিসেপ্টরের সঙ্গে কম হিস্টামিন যুক্ত হবে। যখনই হিস্টামিন কম পরিমাণে হিস্টামিন রিসেপ্টরের সঙ্গে যুক্ত হচ্ছে তখন কিন্তু তখন কিন্তু আমার ঘুম চলে আসবে, কারণ হিস্টামিন বেশি করে হিস্টামিনার্জিক হিস্টামিন বেশি করে H1 রিসেপ্টরের সঙ্গে যুক্ত হলে আমি জেগে থাকবো, বাট হিস্টামিন কম করে H1 রিসেপ্টরের যুক্ত হবে তখন কিন্তু আমার স্লিপিনেস চলে আসবে। স্লিপিনেস চলে আসবে। তাহলে এই স্লিপিনেস একটা নর্মাল লেভেল পর্যন্ত তোমার ঠিক আছে, এই স্লিপিনেস একটা কিন্তু নর্মাল লেভেল পর্যন্ত তোমার ঠিক আছে। বাট এই স্লিপিনেস যদি অত্যধিক হয় তাকে আমরা বলে থাকি নার্কোলেপসি। এই স্লিপিনেস যদি অত্যধিক হয় তাকে আমরা বলছি নার্কোলেপসি। সারাদিন ঘুমিয়ে আছে, ঝিমিয়ে আছে, নার্কোলেপসি। এই নার্কোলেপসি কমানোর জন্য আমরা একটা ওষুধ ব্যবহার করি, বললো কি এই রিসেপ্টরটাকে তুমি ব্লক করে দাও। তাহলে এই রিসেপ্টরটাকে যদি ব্লক করে দাও, এখানে হিস্টামিন রিলিজ হলেও এই রিসেপ্টরের উপর কাজ করতে পারছে না। এই রিসেপ্টরের উপর যদি কাজ করতে না পারে তাহলে বেশি করে হিস্টামিন রিলিজ হবে। যত বেশি করে হিস্টামিন H1 এর সঙ্গে যুক্ত হবে তত আমি বেশি করে জেগে থাকবো। তার মানে নার্কোলেপসি কিন্তু কেটে গেল। আর সেই ওষুধটিকে আমরা বলি H3 ব্লকার। সেই ওষুধটিকে আমরা বলে থাকি H3 ব্লকার্স। এই H3 ব্লকার্স এর নামটা মনে রাখতে হবে, দ্যাট ইজ পাইটলিস্যান্ট। পাইটলিস্যান্ট বা পিটলিস্যান্ট অনেকে বলে, ওটা পাইটলিস্যান্ট বলে, যাই হোক পিটলিস্যান্ট। তো পিটলিস্যান্ট কিন্তু H3 ব্লকার। কিভাবে কাজ করছে না, H3 কে ব্লক করছে, বেশি পরিমাণে হিস্টামিন আসছে, H1 এর সঙ্গে যুক্ত হচ্ছে, তাহলে আমরা জেগে থাকবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো, তাহলে হচ্ছে হিস্টামিন যদি H1 এর সঙ্গে যদি যুক্ত হতো তাহলে আমরা জেগে থাকতাম, আমাদের মেমোরি অ্যালার্ট থাকতো। তাহলে আমি যদি হিস্টামিনকে ব্লক করে দিই, H1 কে যদি ব্লক করে দিই, H1 কে যদি ব্লক করে দিই তাহলে কি হবে? তাহলে আমি জেগে থাকবো না, ঘুম ঘুম পাবে, ঝিমুনি পাবে। দ্যাটস ওয়াই যে সমস্ত এই H1 ব্লকার আমাদের ব্রেনে সহজে ডিফিউজ হতে পারে, তারা কিন্তু আমাদের H1 কে ব্লক করে এখানটায়, তার ফলে কিন্তু আমার একটা ঝিমুনি ভাব আসে। সাধারণত H1 ব্লকার ফার্স্ট জেনারেশন H1 ব্লকার তা কিন্তু আমাদের ব্রেনের মধ্যে ডিফিউজ হতে পারে, দিয়ে কিন্তু H1 কে ব্লক করতে পারে। আমাদের পেরিফেরাল H1 কে ব্লক করার পাশাপাশি সেন্ট্রাল H1 কে ব্লক করে, সে কিন্তু একটা ঝিমুনি ভাব আনে, ড্রাউজিনেস ভাব আনে। আর ড্রাউজিনেস ভাব আনে বলে আমরা অ্যান্টিহিস্টামিনিক বা হিস্টামিন ব্লকার খেয়ে সাধারণত ভারী কাজ করা উচিত নয়। যারা বিশেষ করে হেভি মেশিন অপারেট করেন বা রিস্কফুল কাজ করেন, যারা ড্রাইভিং করেন, যারা পাইলট, যারা নৌকো চালান, যারা শিপ, যারা মার্চেন্টে আছেন, তাদের কিন্তু H1 ব্লকার্স খেয়ে কিন্তু কাজ করা উচিত নয়, কারণ এটা ঝিমুনি ভাব আসবে এবং সেখানে ম্যাক্সিমাম প্রবাবিলিটি কিন্তু নিজের অ্যাক্সিডেন্ট এবং পাশাপাশি অন্য যাত্রীদের একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। তো সেক্ষেত্রে H1 ব্লকার্স যদি খেতেই হয় তাহলে আমরা সেকেন্ড জেনারেশন H1 ব্লকার্স খাবো। কি খাবো? সেকেন্ড জেনারেশন H1 ব্লকারের সুবিধা হচ্ছে তারা সাধারণত এই ব্রেনের মধ্যে ঢুকতে পারে না। ব্রেনের মধ্যে ঢুকতে গেলে কি হবে? ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করতে হবে, সো ব্লাড ব্রেন ব্যারিয়ার কিন্তু ফার্স্ট জেনারেশন ক্রস করতে পারে, বাট সেকেন্ড জেনারেশন কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না। যেমন মোস্ট ইম্পর্ট্যান্ট ফেক্সোফেনাডিন, মোস্ট ইম্পর্ট্যান্ট লরিটিডিন,
মোস্ট ইম্পর্ট্যান্ট ডেসলরিটিডিন, এরা কিন্তু সাধারণত ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না। এবং তার মধ্যে ফেক্সোফেনাডিন কিন্তু খুব অল্প পরিমাণে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে একেবারেই পারে না। এরা অল্প অল্প পারলেও ডেসলরিটিডিনও একেবারেই পারে না। ফেক্সোফেনাডিনও কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ার একেবারেই ক্রস করতে পারে না। তার ফলে ফেক্সোফেনাডিন কিন্তু পেরিফেরাল অ্যালার্জিক রিয়াকশানে কিন্তু বেশি ব্যবহার করা হয়। তার ফলে কিন্তু তারা কিন্তু কোনো রকম ভাবে ঝিমুনি আনে না, কোনো রকম ভাবে ঝিমুনি আনে না। এবং এদের কিন্তু কোনো রকম ভাবে অ্যান্টিকোলিনজারিক ইফেক্ট নেই, এদের কিন্তু কোনো রকম ভাবে অ্যান্টিকোলিনজারিক ইফেক্ট নেই। তার ফলে এরা বেটার। এদের কিন্তু কোনো রকম ভাবে অ্যান্টিকোলিনজারিক ইফেক্ট নেই, কারণ এইখান থেকে হিস্টামিন কিন্তু বিভিন্ন অ্যামিন গ্রুপের সিক্রেশন ঘটায়, ডোপামিন, সেরোটোনিন, অ্যাসিটাইলকোলিন, এই সমস্ত সিক্রেশন ঘটায়। বাট এরা যেহেতু ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না, তার ফলে অ্যান্টিকোলিনজারিক ইফেক্ট কিন্তু খুব একটা বেশি হয় না। ফার্স্ট জেনারেশনের মধ্যে হাইড্রক্সিজাইন খুব লং ডিউরেশন, ভালো ওষুধ হাইড্রক্সিজাইন। এবং এই হিস্টামিনের মধ্যে আমরা হিস্টামিন কিন্তু আমাদের ভেস্টিবুলো কক্লিয়ার সেল ব্রেনে, সেখানেও রিসেপ্টার রয়েছে। সেই ভেস্টিবুলো কক্লিয়ার সেলের সঙ্গে যখন হিস্টামিন যুক্ত হয় H1 রিসেপ্টার, সেই হিস্টামিন রিসেপ্টার কিন্তু ভমিটিং সেন্টারকে উত্তেজিত করে দিয়ে কিন্তু বমি করায়, তার ফলে মোশন সিকনেস তৈরি হয়। তার ফলে H1 ফার্স্ট জেনারেশন কিছু ওষুধ রয়েছে যেগুলো কিন্তু আমরা ব্লক করলে H1কে আমাদের মোশন সিকনেস কমে। তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রমিথাজিন এবং ভাটাইগো মোশন সিকনেস এগুলো কিন্তু কিছুটা কমে। ক্লিয়ার? তাহলে আমরা মোটামুটি H1 ব্লকার্স আমরা পড়লাম। আমরা H1 ব্লকার্স দেখলাম যে হিস্টামিনকে মেনলি আমরা কাজ করতে দিব না। হিস্টামিন যখন রিলিজ হয়েছিল তখন 1 এবং 3 অ্যাসোসিয়েশনের ফলে কাজ হচ্ছিল। সেখানে কি কি কাজ হচ্ছিল? মাসেল কন্ট্রাকশন হচ্ছিল, তারপরে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, ব্লাড ভেসেল ডাইলেট হয়ে গেছিল, তারপরে নাক মুখ দিয়ে জল পড়ছিল, ফুলে উঠেছিল, এবং তোমার কাপ কাশি হচ্ছিল, নার্ভকে ইরিটেট করছিল, এবং পাশাপাশি আমার কি হচ্ছিল না, পাশাপাশি ইচিং হচ্ছিল। ক্লিয়ার? বাট আমি যখন হিস্টামিন তোমার নন অ্যাগনিস্ট বা নেগেটিভ অ্যাগনিস্ট ব্যবহার করলাম, তখন 1,3 হিস্টামিন মনোমারিক ইন্টারাকশনের ফলে H1 মনোমারিক ইন্টারাকশনের ফলে 1,4 ইন্টারাকশন ঘটালো, তার ফলে এই অ্যাকশনগুলো কমে গেল। আর আমাদের ব্রেনে হিস্টামিন H1 অ্যাকশন রিসেপ্টর অ্যাকশন হলে আমাদের জেগে থাকছি, আমাদের মেমোরি অ্যালার্ট থাকছি, বা যখন আমরা H1 ব্লক করছি তখন কিন্তু এগুলো কমে যাচ্ছে। এবং আমাদের H3কে যদি ব্লক করি তাহলে কিন্তু তোমার নার্কোলেপসি, একটা ঝিমুনি ঝিমুনি ভাব কমছে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ডার্ক হচ্ছে পিটোলিস্যান্ট। পিটোলিস ভেরি নিউয়ার ড্রাগ, পিটোলিস্যান্ট। তো এটা H3 ব্লকার্স। এছাড়া আমাদের ফার্স্ট জেনারেশন ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে, তার ফলে কিন্তু ঝিমুনি ভাব, ঘুমুনি ভাব এগুলো আসে। তার ফলে ফার্স্ট জেনারেশন বা যে কোনো অ্যান্টি হিস্টামিন বা হিস্টামিন ব্লকার্স খেয়ে কিন্তু কোনো হেভি মেশিন অপারেট করতে নেই, কারণ তারা কিন্তু সেখানে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স বাড়ে এবং তোমার ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে। তার ফলে কিন্তু এইসব ঝিমুনি, ঘুম ঘুম ভাব আসে। কম্পেয়ার টু সেকেন্ড জেনারেশন, তারা কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ার কম পরিমাণে ক্রস করতে পারে। কেন ব্লাড ব্রেন ব্যারিয়ার কম পরিমাণে ক্রস করতে পারে? কারণ তাদের মলিকুলগুলো অনেকটা বড় এবং চার্জড মলিকুল। ইয়েস, মোস্ট ইম্পর্ট্যান্ট, যেসব মলিকুলগুলো বেসিক্যালি নন পোলার তারা কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারবে না। যেসব মলিকুলগুলো অনেকটা বড়, চার্জ মানে কি, সরি যেসব মলিকুলগুলো পোলার মানে চার্জড মলিকুল, তারা কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারবে না। এবং যেসব মলিকুলগুলো অনেকটা বড় তারা কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারবে না। তাহলে এইসব মলিকুলগুলো পোলার এবং এইসব মলিকুলগুলো অনেকটা বড় সাইজে, তার ফলে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না, খুব কম পরিমাণে পারে। ব্লাড ব্রেন ব্যারিয়ার কম পরিমাণে ক্রস করতে পারলে আমার এই সেন্ট্রাল যে
অ্যাকশন, সেই অ্যাকশনটা কিন্তু অনেকটা কম হয়। বাট ইয়েস, কিছু ফার্স্ট জেনারেশন ওষুধ যারা কিন্তু আমাদের ভেস্টিবিউলো কক্লিয়ার নিউক্লিয়াস, ভেস্টিবিউলো নিউক্লিয়াস যেটা রয়েছে, সেই নিউক্লিয়াসের উপর হিস্টামিন 1 রিসেপ্টর আছে। এই রিসেপ্টরের সঙ্গে যখন হিস্টামিন যুক্ত হবে তখন ভমিটিং সেন্টার উত্তেজিত হবে এবং বমি হবে। তাহলে আমি যদি এখানে প্রমিথাজিন দিয়ে আমি যদি এখানটায় ব্লক করে দিই, তাহলে আমার মাথা ঘোরা, ভমিটিং, ভাটাইগো, মোশন সিকনেস, এই জিনিসটা কিন্তু কমে যাবে। তো আমরা হিস্টামিন 1 ব্লকার কমপ্লিট করলাম, আমরা নেক্সট ডে হিস্টামিন 3 ব্লকার্সও কমপ্লিট করলাম, নেক্সট ডে আমরা হিস্টামিন 2 ব্লকার্সের আমরা ক্ষেত্রে যাব। মোস্ট ইম্পর্ট্যান্ট, ততক্ষণ পর্যন্ত সবাই পড়াশোনা করতে থাকো, নিজেকে সুস্থ রাখো, নিজেকে খেয়াল রাখো। আর যেতে যেতে অবশ্যই প্রত্যেককে একটাই অনুরোধ, যেখানেই পড়ো, আমার কাছে যে পড়তে হবে এমন কোনো অসুবিধা নেই, যেখানেই পড়ো পড়তে হবে, পড়াতে হবে, পড়তে হবে, পড়াতে হবে, পড়তে হবে, পড়াতে হবে, পড়তে হবে, না হলে কিন্তু এক্সিট এক্সামে টিকতে পারবে না। এবং তুমি জানো তো, শুনেছো, ফার্মাসি পরীক্ষা বিগত 2 বছর ধরে ও সর্বত্র প্রচন্ড কঠিন হয়ে গেছে, কোনো হোম সেন্টার নেই, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে। তাহলে ওয়েস্ট বেঙ্গলে যদি হোম সেন্টার না থাকে, তাহলে তোমায় কি করতে হবে, বাইরের সেন্টারে তোমার পরীক্ষা পড়বে। সেক্ষেত্রে কিন্তু হেল্প হবে না। যারা বলছে, চ্যালেঞ্জ করে বলো, 100 টাকার কোর্ট পেপারে লিখে দিন যে ওয়েস্ট বেঙ্গলে হেল্প হবে। 100 টাকার কোর্ট পেপারে লিখে দিন ওয়েস্ট বেঙ্গলে হেল্প হবে। তার ফলে কি করতে হবে, কোনো ভয় নেই, একজন ভালো টিচারের কাছে সঠিকভাবে ভর্তি হয়ে ভালো মতন করে প্রথম দিন থেকে পড়াশোনা করতে হবে। আর যদি তোমরা প্রথম দিন থেকে পড়াশোনা করতে চাও, 6291086211 নাম্বারে যোগাযোগ করো। এ বছরের জন্য প্রায় আলবিদা বলার সময় চলে এসেছে। আর এই বছর চলে গেলে সামনের বছর আরও কিন্তু সমস্যা হতে পারে। তার জন্য এই বছরই ভর্তি হয়ে যাওয়ার চেষ্টা করো। বিশেষ করে যারা এখনো পর্যন্ত সায়েন্সের স্টুডেন্টরা এখনো পর্যন্ত ভর্তি হতে বাকি রয়েছে, এবং তারা যদি সঠিকভাবে ভর্তি হতে চাও, 6291086211 নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে এসো। আমরা তোমাকে দায়িত্ব সহকারে সঠিকভাবে ভর্তি করাবো, দায়িত্ব সহকারে সঠিকভাবে পড়াবো, দায়িত্ব সহকারে সঠিকভাবে পরীক্ষায় বসাবো, দায়িত্ব সহকারে সঠিকভাবে তোমাকে গাইড করবে যাতে এক চান্সে এক্সিট এক্সাম ক্লিয়ার করতে পারো, দায়িত্ব সহকারে সঠিকভাবে গাইড করবো যাতে এক চান্সে ফার্মাসি সুন্দরভাবে পাস করে দিতে পারো। কারণ আমরা যা কোশ্চেন দিব তার মধ্যে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু এইসব পরীক্ষায় বিগত বছরগুলোতে কমন এসেছে, এবছরও কমন আসবে, তোমাদের সময়ও কমন আসবে, তোমাদের পরের বছরও কমন আসবে। এইভাবেই কিন্তু নিজেকে প্রিপেয়ার করো, কনসেপ্ট তৈরি করো। কনসেপ্ট তৈরি করলে কোনোদিন ভয় নেই, যে কোনো ধরনের কোশ্চেন কিন্তু পারবে। তাই আজকে সবাইকে শুভরাত্রি, নমস্কার।